ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণী 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো, আজকে আমি তোমাদের 11 নম্বর মডেল স্কুলের সবগুলো প্রশ্ন সমাধান করব। তো প্রথম প্রশ্ন বলা আছে কয় দাগের প্রশ্ন দেখো, শতাংশের 10 গুণ। বলা আছে শতাংশের 10 গুণ। শতাংশ মানে কি জানি 1/100। শতাংশ হয় 1/100 হয় শতাংশ। আর শতাংশ যদি 1/100 হয় তাহলে আমরা লিখতে পারি, তাহলে দেখো প্রথমে আমরা লিখি দশাংশ। দশাংশ হয় কিসে? দশাংশ হয় 1/10 হলে দশাংশ হবে। আর শতাংশ কত হবে? 1/100 হলে শতাংশ হবে। আর সহস্রাংশ কত হবে? 1/1000 হলে কী হবে? সহস্রাংশ হবে। এবার তোমাদের প্রশ্নে বলছে শতাংশের 10 গুণ। শতাংশ কত হবে? 1/100। 1/100 হলে শতাংশ, 10 গুণ মানে 10 গুণ করব। তাহলে 1/100-র সঙ্গে আমরা কত গুণ করব? 10 গুণ করব। তাহলে 10 গুণ করলে কত হবে? সমান 10/100 হবে। 10/100 হবে। তাহলে 10/100 মানে কি? এর একটা শূন্য কাটবো, একটা শূন্য, কত হচ্ছে? 1/10। কত হচ্ছে? 1/10। তাহলে দশাংশের 10 গুণ সমান কত হবে? 1/10 হবে। তাহলে কোনটা হচ্ছে তোমাদের, কোনটা সঠিক উত্তর? এখানে শূন্যস্থান পূরণ, অর্থাৎ এখানে হবে 1/10। পরের প্রশ্ন, ক্ষয় দাগের প্রশ্ন বলছে অর্ধেক লেবুর ড্যাশটি তল। আমরা জানি অর্ধেক লেবু মানে কি? লেবুর কতগুলো তল হয়? লেবুর যদি কেটে দিই, লেবু সম্পূর্ণ লেবু কিন্তু কতগুলো তল হবে? একটি তল। কী তল হয়? বক্রতল। আর যদি একে কেটে দিই, তাহলে এই লেবুটাকে কেটে দিলে কী আছে? তো দুটি তল পাবো, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। কতগুলো তল? দুটি তল, বুঝেছে? 2। গয়েদের প্রশ্ন, একটি সমতলিক ক্ষেত্রকে ঘিরতে কমপক্ষে কটি সরলরেখার প্রয়োজন হবে? একটা সমতলিক ক্ষেত্রকে ঘিরতে কতগুলো ঘিরতে কমপক্ষে কতগুলো সরলরেখা লাগবে? 3টি সরলরেখা লাগবে। দেখো সমতলিক ক্ষেত্র হবে, দেখো সমতলিক ক্ষেত্রে ভূমিটা হবে, ভূমি হয় ত্রিভুজাকৃতি। সমতলিকের ভূমি কি হয়? ত্রিভুজাকৃতি হয়, বুঝেছ? ত্রিভুজাকৃতি ভূমি হয়। ত্রিভুজাকৃতি ভূমি হয় বলে কী হবে? আর এর যে শীর্ষবিন্দু আমরা এইভাবে লিখি, তাহলে কী হবে? তাহলে এই তলটাকে ঘিরতে কতগুলো সরলরেখার প্রয়োজন হবে? কমপক্ষে 3টি সরলরেখার প্রয়োজন হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, ঘয় থেকে প্রশ্ন দেখো, A1 AZ 12 BY আর 123 CJ(X)। এর পরেরটা কত হবে? আমরা জানি 1 1 2 1 2 3, তারপর হচ্ছে 1 2 4। বুঝতে পারছো কিছু? 1 2 3 4, 1 2 3 4। এরপর হচ্ছে ABC, তারপর D হবে, তারপরে ZX, তারপরে কী হবে? ZX। এক্সের আগের রাশিটা কী হবে? এক্সের আগের হচ্ছে WX YZ। ডাব্লিউ হবে, এটা ডাব্লিউ হবে। তাহলে হচ্ছে 1 2 3 4 DW। তাহলে আনসারটা কী হলো? 1 2 3 4 DW। ওয়ান থেকে প্রশ্ন দেখো, 9 7 8 এর গসাগু কত হবে? তাহলে 9 8 7 এর গসাগু আমরা সাধারণত যদি গসাগু বের করি, তাহলে 9 8 7 এই তিনটি সংখ্যা দেখো পরস্পর মৌলিক সংখ্যা। তিনটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে, সুতরাং এক দ্বারা বিভাজ্য হবে তিনটি সংখ্যা। তাহলে তিনটি সংখ্যা এক দ্বারা বিভাজ্য হলে কিন্তু এক দ্বারা বিভাজ্য হলে তাহলে এর গসাগু কত হবে? গসাগু হবে 1। গসাগু কত হবে? গসাগু 1 হবে, বুঝেছে? তাহলে 9 7 8 এর গসাগু কত হবে? 1 হবে, বুঝেছে? আর গসাগুর পুরো নাম জানি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বুঝেছে? 6 দাগের প্রশ্ন দেখো, যমজ মৌলিক সংখ্যার মধ্যে বিয়োগফল কত হবে? যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল সর্বদা 2 হয়। যমজ মৌলিক সংখ্যার দুটি বিয়োগফল সর্বদা 2 হবে, তাই না? চলো প্রশ্ন দেখি আপনারা। 6 দাগের প্রশ্ন, 8 মাসের 5 গুণ কত বছর কত মাস হবে? 8 মাসের বলা আছে 5 গুণ কত বছর কত মাস। তাহলে এই ক্ষেত্রে বলা হবে 8 মাসের 5 গুণ কত হবে? আমরা আমাদের বের করতে হবে। 8 মাসের 5 গুণ বলা হচ্ছে। তাহলে চলো আমরা এই গণিতটা করে ফেলি। আমরা জানি 1 বছর সমান 12 মাস হয়, 12 মাসে 1 বছর হয়। সুতরাং 8 মাসের 5 গুণ হচ্ছে 8 5 40 মাস হবে। 8 মাসের 5 গুণ সমান কত হয়? তাহলে 8 মাসের 5 গুণ দেখো, 8 মাসের 5 গুণ 8 মাসের 8 মাসের 5 গুণ সমান 8 গুণিতক 5 মাস। 8 5 কত হবে? 8 5 40 মাস। কত মাস হবে? 40 মাস। এবার 40 মাস মানে আমরা জানি যে 40 মাস বলা হচ্ছে, 40 মাস মানে কত বছর কত মাস হবে? এক্ষেত্রে 40 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। 12 দিয়ে ভাগ করলে তাহলে 12 3 কত হচ্ছে? 12 3 36, কত নামলো? 4 নামলো। অর্থাৎ এটা হচ্ছে বছর, এটা হচ্ছে মাস। কত বছর হলো? 3 বছর 4 মাস। 3 বছর 4 মাস। তাহলে এখানে তোমাদের কত হবে? 3 বছর 4 মাস হবে। পরের প্রশ্ন, বর্গজাতির প্রশ্ন দেখো, 5 পয়সা সমান কত টাকা?
5 পয়সা কোনো পয়সাকে যদি টাকায় করি তাকে 100 দিয়ে ভাগ করব, সেটা আমরা জানি। তাহলে 5 পয়সাকে যদি আমরা টাকায় রূপান্তরিত করি তাহলে কত হবে, 5কে আমরা 100 দিয়ে ভাগ করব, 5 ভাজিত 100, বা আমরা লিখতে পারি 5/100। তাহলে কত হবে, সমান 5/100 মানে কি, তাহলে এই এখানে পিঠে দুটো শূন্য আছে, অর্থাৎ আমরা দুটো শূন্য মানে কি দুটো অঙ্কের আগে দশমিক বসবে, তাহলে 5 শূন্য এখানে আর 0.05 টাকা। বা তোমরা 5কে 100 দিয়ে ভাগ করতে পারো, দশমিক ভগ্নাংশ হবে। 5কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, প্রথমে কি হবে, 100 শূন্য 0, 5 নামলো, দশমিক দিয়ে আমরা শূন্য নিলাম 50, তাহলে কত তবু যাবে না, একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম 500, 105 কত হবে 500, তাই না? কত হলো, তাহলে 0.05 টাকা, কত হবে 5 পয়সা সমান হবে 0.05 টাকা, 0.05 টাকা। পরের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন, 9078 এর গড় মান কত হবে? তাহলে 90 গড় মান বের করতে হলে আমরা কি হবে, যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করে দিয়ে যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্ক দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ 9 যুক্ত 0 যুক্ত 7 যুক্ত 8 বাই কতগুলো সংখ্যা আছে, 4টি সংখ্যা, 4 দিয়ে ভাগ করব, সংখ্যা আছে। আর 9 7 কত হবে 16, আর 8 6 14, 24, 24 বাই কত হবে 24 ভাজিত 4, তাহলে 6 4 24 কত হচ্ছে 6 হবে, উত্তর কত হবে 6। তাহলে 9078 এর গড় মান কত হচ্ছে 6, বুঝেছো? এক বছর কত সপ্তাহ হবে? এক বছর সমান আমরা জানি, এক বছর সমান হচ্ছে 365 দিন, 365 দিনে এক সপ্তাহ, এক বছর। আর সপ্তাহ মানে কি, এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে 365কে আমরা 7 দিয়ে ভাগ করব। 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু কত সপ্তাহ বেরোবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 7 5 কত হচ্ছে 35, 3 5 35, কত 1 নামলো 5, আর 15, 7 দুগুণে কত হচ্ছে 7 দুগুণে 14, কত হচ্ছে 7 দুগুণে 14, কত সপ্তাহ হবে 7 দুগুণে 14, 1 নামলো, কত সপ্তাহ হবে 52 সপ্তাহ, কত সপ্তাহ 52 সপ্তাহ হবে। তাহলে এখানে আনসারটা কি হবে 52। প্রশ্ন 2 থেকে প্রশ্ন 2 এর ক কি বলছে, লুডোর ছক্কার আকার কোনটা হয়? লুডোর ছক্কার আকার সবসময় জানি আমরা ঘনকৃতি হয়, ঘনক। লুডোর ছক্কার আকার কি হয়, ঘনক হয়। 2 এর খ দেখো, 56 গুণিতক ড্যাশ সমান 280, তাহলে 56 সঙ্গে কত গুণ করলে 280 হবে? তাহলে এইখানে মানটা বের করতে হলে 280কে আমরা 56 দিয়ে ভাগ করব, 56 দিয়ে ভাগ করলে কিন্তু এর উত্তরটা বেরোবে। তাহলে কত হবে, তাহলে 56কে 280কে 56 দিয়ে যদি আমরা ভাগ করি, 280কে 280কে যদি আমরা 56 দিয়ে ভাগ করি, 5 6 56 দিয়ে ভাগ করি, তাহলে কত উত্তর হবে 56, 5 6 5 30, 6 5 30, 0 হাতে 3, 5 25, 26 7 28, কত হচ্ছে 5 উত্তর হবে। তাহলে 5 গুণ করলে, তাহলে আমরা যদি 56 সঙ্গে যদি 5 গুণ করি, তাহলে 56 সঙ্গে যদি 5 গুণ করি 280 হয়, এখানে দেখি 6 5 30, 0 হাতে 3, 5 25, 26 27, 28, 2 28, 280। তাহলে 5 গুণ করতে হবে, তাহলে 56 সঙ্গে যদি আমরা 5 গুণ করি কত হবে 280 হবে, উত্তর কত হবে কোনটা, আর দেখে উত্তরটা সঠিক উত্তর হবে 5। তাহলে গয় দাগের প্রশ্ন, 2/3 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবো আমরা? 2/3 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবে? তাহলে পূর্ণ সংখ্যা মানে কি বলতো, পূর্ণ সংখ্যা মানে কি 1। তাহলে এখানে কত গুণ করব, তাহলে 2/3 এর সঙ্গে যদি আমরা কত যোগ করলে পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা 1 হয়। তাহলে সম্পূর্ণ সংখ্যা কত হয়, সবসময় 1 হয় ধরে নেবে। তাহলে কত যোগ করবে, আমরা কত বলা হচ্ছে আমাদের 2/3, 2/3 এর সঙ্গে কত যোগ করলে জিজ্ঞাসা চিহ্ন দাও, কত হবে, পূর্ণ সংখ্যা 1 হবে। তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে, যে 1 থেকে এই সংখ্যাটা বাদ দেবে, তাহলে কি হবে, তাহলে সমান কি হবে, তাহলে 1 থেকে তোমরা যদি এই সংখ্যাটা বাদ দাও, এই সংখ্যাটা বেরোবে, অর্থাৎ 1 বিযুক্ত 2/3 সমান কত হবে, 3 একে 3, তো 3 বিয়োগ 2 বাই কত হচ্ছে 3, সমান 3 থেকে 2 বদলে কত হবে 1 বাই কত হবে 3। তাহলে 1/3 যদি আমরা যোগ করি, তাহলে 2/3 এর সঙ্গে কত যোগ করব, 1/3 যদি যোগ করি তোমাদের একটি পূর্ণ সংখ্যা হবে, 1/3 হবে উত্তর তোমাদের। ঘয় দাগের প্রশ্ন দেখো, ঘয় দাগের প্রশ্ন কি বলা আছে, যে 70 টাকায় 50 পয়সা আছে, 70 টাকায় 50 পয়সা আছে, কতগুলো 50 পয়সা আছে? 70 টাকার মধ্যে 50 পয়সা কতগুলো আছে? কী করবো আমরা, তাহলে আমরা 70 টাকাকে পয়সা করব, তাহলে 70 টাকা সমান, তাহলে 70 গুণিতক 100 সঙ্গত হবে 70 একে 70 আর দুটো শূন্য, কত হবে 7000 পয়সা হলো। তাহলে 70 টাকা সঙ্গত হবে 7000 পয়সা, বুঝা যায়?
কেন বলতো 1 টাকা সমান 100 পয়সা হলে তাহলে 70 পয়সা সমান কত হবে, 70 সঙ্গে আমরা 100 গুণ করলে কি পয়সা হবে, 70 টাকা সমান কত হবে, 700 পয়সা হলো। এবার 700 পয়সাকে যদি আমরা 50 পয়সা দিয়ে ভাগ করি, কতগুলো 50 পয়সা আছে বের করতে পারবো। তাহলে 700 ভাজিত 50 অর্থাৎ কি করবো আমরা, 50 একে কত হবে, 50 কত নামলো, 20 নামলো, 8 9 250, 50 কত আছে, 50 4 5 4 20, 50 4 কত হচ্ছে 200, আর কত শূন্য নামলো, 50 শূন্যে 0, কত হলো 140, কত হলো 140। তাহলে অতএব কত হবে, তোমাদের কত হবে, 140টি আছে 50 পয়সা। তাহলে 70 টাকার মধ্যে 50 পয়সা কতগুলো আছে, 140টি। 140টি আর দাগের প্রশ্নটা ওই অপশানটা সঠিক উত্তর হবে 140টি। পরের প্রশ্ন দেখো, মধ্যে প্রশ্ন, 4 জোড়া কলাম, 4 জোড়া কলার দাম বলছে 16 টাকা। 4 জোড়া কলার দাম 16 টাকা হলে একটি কলার দাম কত হবে, 4 জোড়া মানে কত, এক জোড়া যদি দুটো হয় 4 জোড়া কত হবে, 4 দুগুণে 8, 8টি হবে। 8টি কলার দাম কত হচ্ছে 16 টাকা হলে একটি কলার দাম কত হবে, আমরা 16কে যদি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু উত্তরটা বেরোবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 4 জোড়া মানে কত, 8টি, তাহলে 8টি কলার দাম ক টাকা হচ্ছে, 16 টাকা। 16 টাকা হলে তাহলে একটি কলার দাম কত হবে, একটি কলার দাম সমান 16 ভাজিত কত হবে 8, সমান 8 দুগুণে 16, 8 দুগুণে 8 দুগুণে 16 অর্থাৎ 2 হবে, 2 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে, একটি কলার দাম হচ্ছে 2 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে, একটি কলার দাম হবে 2 টাকা। অপশন নম্বর অটা সঠিক করতে হবে, 2 টাকা। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, কত টাকার 2/3/4 অংশ সমান 1.50 টাকা, অর্থাৎ 1.5 টাকা। 1 টাকা 50 পয়সা 1.5 টাকা হচ্ছে। তাহলে কত টাকার এত অংশ সমান কত টাকা হবে, এত টাকা হবে। কী করবো আমরা, প্রথমে আমরা কত টাকা বলা হয়েছে, এখানে টাকা দেওয়া নেই যেহেতু, তাহলে কত টাকার 3/4 অংশ আমরা কি করব, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে 1.50 মানে কত পয়সা হবে, অর্থাৎ 150 পয়সা। 1.50 টাকা সমান কত পয়সা হচ্ছে, 150 পয়সা হচ্ছে, কত হবে 150, কত হবে 150 পয়সা। এবার আমরা কি করব, এবার আমরা যে রয়েছে তোমাদের, তাহলে কত টাকার কত অংশ, অর্থাৎ এই 150 পয়সার সঙ্গে আমরা কত 3/4 অর্থাৎ উল্টে দেব, উল্টে দিয়ে গুণ করব, অর্থাৎ 150 গুণিত কত হচ্ছে 4/3, 4/3 কত হবে, 3 5 কিন্তু 15, 3 5 15, 3 0 0, কত হচ্ছে 50 গুণিত 4, কত হবে 5 4 20, অর্থাৎ 200 পয়সা, 200 পয়সা, 200 পয়সা। আর 200 পয়সা মানে কত জানি আমরা, সমান 2 টাকা, কত হবে 2 টাকা, 2 টাকা হবে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে তোমাদের 6 দাগের প্রশ্ন, 2/5 ভগ্নাংশের হর কত হবে, 2/5 ভগ্নাংশের হর কত হবে, 5 2 1, এর মধ্যে কোনটা হবে, 2/5 ভগ্নাংশের হর কত হবে, হর বল হচ্ছে 5, আমরা সহজে বুঝতে পারছি। তাহলে কত হবে, হর হচ্ছে 5, 2/5 ভগ্নাংশের হর হচ্ছে 5 আর লব হচ্ছে 2, তাহলে হর কত বলছে, হর হচ্ছে 5। বড় দেখো দেখো, বড় 8 মিলিমিটার সমান কত সেমি, তাহলে কিলো টু ডেকামিটার ডেসি সেন্টি মিলি, সেমি অর্থাৎ মিলি থেকে সেমি আসছে, অর্থাৎ ডান থেকে বামে আসছে, কতগুলো ঘর, একটা ঘর, অর্থাৎ 10, 10 দিয়ে ভাগ করব, 8/10 মানে কত হবে, 0.8 হবে, 0.8, অর্থাৎ 8 মিলিমিটার সমান কত সেমি হবে, তাহলে 8/10 হয়, 8/10। তাহলে 8 মিলিমিটার সমান কত সেমি হচ্ছে, তাহলে 8/10 সেমি হচ্ছে। তাহলে কত হচ্ছে, এখানে কোনটা সঠিক উত্তর হবে, তাহলে এর মধ্যে দেখতে পাচ্ছি 8/10 মানে কত হবে, 0.08, 0.8, 0.8, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 0.8 সেমি, 0.8 সেমি, অপশন নম্বর অটা সঠিক উত্তর হবে। জয়তার প্রশ্ন, একটি চতুর্ভুজের কর্ণ হলো কত হবে, একটি চতুর্ভুজের কর্ণ হচ্ছে 2টি, একটি চতুর্ভুজের কর্ণ কত হবে, একটি চতুর্ভুজের কর্ণ হয় 2টি হয়। এই চতুর্ভুজ যদি আমরা অঙ্কন করি, তার কর্ণ হয় 2টি কোণের যোগফল, একটি ছাড়া একটি কোণের যোগফল, যোগ দেখো এই যোগ, এই সংযোগ সরলরেখাংশ হচ্ছে তোমাদের কর্ণ। তাই চতুর্ভুজে কতগুলো কর্ণ, 2টি কর্ণ হয়, চতুর্ভুজে 2টি কর্ণ হয়। ইমন থেকে প্রশ্ন দেখো, এক সমকোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হবে, এক সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 3 ক কে বলা আছে, কোনো সংখ্যার দ্বিগুণের অর্ধেক 4 হলে সংখ্যাটি কত হবে, বলছে কোনো সংখ্যার দ্বিগুণের অর্ধেক, কোনো সংখ্যার দ্বিগুণের অর্ধেক, দ্বিগুণের অর্ধেক হবে কত হবে, কত টাকা হবে, তাহলে কত হবে 8 টাকা হবে, কত টাকা হবে 8 টাকা হবে।
দেখো এখানে কত 4, সরি 8 নয় 4। কোনো সংখ্যা, ধরো সংখ্যাটা এই জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এর দ্বিগুণ 2 গুণ করবো, গুণ করলে কত হবে সমান 4 হবে। অর্থাৎ 2 যদি গুণ থাকে এই ক্ষেত্রে ভাগ হবে, আর 4কে আমরা 2 দিয়ে ভাগ করব, আর 4 ভাজিত কত হচ্ছে 2, 2 সমান কত হচ্ছে 2 হবে। উত্তর কত হবে 2 হবে। তাহলে তাহলে কোনো সংখ্যার দ্বিগুণের কোনো সংখ্যার দ্বিগুণের অর্ধেক 4 টাকা হবে, অর্ধেক বলা হচ্ছে। তাহলে অর্ধেক যদি 4 টাকা হয়, কিন্তু এই ক্ষেত্রে কী হবে, তাহলে অর্ধেক বলা আছে, অর্ধেক যদি 4 টাকা হলে কী হবে, অর্ধেক কত হবে 2 হবে, একটি সংখ্যা 2 হবে। তাহলে চলো এই সংখ্যাটার অর্ধেক বলা হচ্ছে। চলো তাহলে জিজ্ঞাসা চিহ্ন আমি আবার বোঝাচ্ছি, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, ধরো এই সংখ্যাটার অর্ধেক মানে কত হবে, দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে গুণিতক 2 হবে। তাহলে দ্বিগুণ যদি 2 হয়, তাহলে তাহলে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ এই সংখ্যার সঙ্গে যদি আমরা 2 গুণ করি, গুণ করে এর অর্ধেক বলা আছে, অর্ধেক মানে কি 1/2, অর্ধেক মানে কি 1/2, কত হবে 4 টাকা হবে। প্রথমে আমরা এই সংখ্যাটা আমরা নিয়ে গেলে কত হবে, তাহলে উল্টে যাবে, অর্থাৎ গুণিতক 2/1 হবে। তাহলে 2 উল্টে যাবে, আবার কি আছে 2 গুণ চলে গেলে ভাগ হবে, আর 4 দুগুণে 8, কত হবে 8 হবে। 8কে আবার 2 দিয়ে ভাগ করো, কত হবে 4 হবে, কত হবে 4 হবে। তাহলে এখানে কত হবে, কোনো সংখ্যার দ্বিগুণের অর্ধেক 4 টাকা, অর্ধেক হলে 4 টাকা হলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 4 হবে, সংখ্যাটি কত হবে 4, সংখ্যাটি কত পেলাম আমরা 4 পেলাম, 4 পেলাম, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে ক্ষয় দাগের প্রশ্ন। দেখো ক্ষয় দাগের প্রশ্ন কি বলা আছে, ক্ষয় দাগের 3-এর খ কি বলা আছে, যে 75 টাকার 1/5 অংশের 1/5 অংশ বলা আছে, 75 টাকার 1/5 অংশের 1/5 অংশ, এত অংশের এত অংশ। অর্থাৎ প্রথমে আমরা কি করব, যে 75 টাকার 1/5 অংশ, তার আবার 1/5 অংশ, অংশের অংশ বলা হচ্ছে। প্রথমে বলেছে 75 টাকার 1/5 অংশ, 75 টাকার 1/5 অংশ মানে কি 75 গুণিতক 1/5 দেবে, আবার এর গুণিতক 1/5 দেবে। তাহলে প্রথমে ব্র্যাকেটের মধ্যে সংখ্যাগুলো করি। তাহলে 75 টাকার 1/5 অংশ মানে কত হবে, 5 3-এ কত হয়, 5 একে 5, 2 15, 5 3-এ 5 5 5 25, 25 হবে। অর্থাৎ 15 5-এ কত হবে 75। আর 15 টাকা হলো, 15 একে 15, 15 টাকা গুণিতক 1/5, আবার 15কে 5 দিয়ে 5 3-এ কত হচ্ছে 15, 3, আবার 3-এর সঙ্গে 1 গুণ করে 3 একে 3, কত হবে 3 টাকা হবে, কত টাকা 3 টাকা। চলো পরের প্রশ্ন কি বলা আছে, তাই পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো এটা হচ্ছে কত হবে 3 টাকা হবে, এটা 3 টাকা। গয় দাগের প্রশ্ন কি বলেছে, 1 সেকেন্ডে 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ, 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ হবে, 1 সেকেন্ডে 1 ঘন্টার কত অংশ। তাহলে 1 ঘন্টা মানে কি হচ্ছে, 1 সেকেন্ড হবে 1 ঘন্টা কত অংশ, 1 ঘন্টা 36 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে হবে তোমাদের 36 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা আমরা জানি কি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা সমান 36 সেকেন্ড হলে কি হবে এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো, তাহলে 1 সেকেন্ড বাই 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড বাই 36 সেকেন্ড, তোমার উত্তর কত হবে 1/3600, 1/3600, তাহলে 3600 হচ্ছে। তাহলে এখানে উত্তরটা কত হবে, 1 সেকেন্ডের 1 সেকেন্ড 1 ঘন্টার কত সেকেন্ড কত অংশ, 1 ঘন্টার 1/3600 অংশ, 1/3600 অংশ, বুঝছো। ঘয়দের প্রশ্ন 7 বছর 6 মাস সমান কত দিন। তাহলে 7 বছর 6 মাস সমান কত দিন, আমরা জানি যে 1 বছর সমান কত হবে, 1 বছর সমান 365 দিন, 365 দিন, 1 বছর 365 দিন। তাহলে এখানে 7 বছর সমান কত হবে, তাহলে 7 বছর সমান কত হবে, 7 বছর সমান কত হবে 365 গুণিতক 7 সমান কত হবে, 7 5 35, 5 হাতে 3, 7 6 42, 43 44, 45, 45-এর 5 হাতে 4, আর 7 3 21, 22 23 24 25, 2555 দিন। তাহলে 7 5 35, 5 হাতে 3, 7 6 42, 43 44, 45, 45-এর 5 হাতে 4, 7 3 21, 22 23 24 25, 2555 দিন। তাহলে 7 বছর কত দিন পেলাম, 2555 দিন পেলাম। এরপর বলা আছে 6 মাস, 1 মাস সমান কত দিন হয়, 1 মাস সমান 30 দিন হয়, 30 দিন। তাহলে এখানে 6 মাস সমান কত হবে,
মাস সমান কত হবে 30 গুণিতক কত হবে 6 সমান 6 3 18 অর্থাৎ 180 দিন। 180 দিন, তাহলে এখানে কত দিন হবে? তাহলে মোট দিন কত পেলাম? 2555 দিন আর 180 দিন যোগ করব, তাহলে 2555 দিনের সঙ্গে কত 180 দিন আমরা যোগ করব। যোগ করলে কী হবে? তাহলে 5 করতে 5, 8 5 13, 3 হাতে 1, 5 6 1 7 আর 2 করতে 2, কত হবে 2700 কত হবে 2735 দিন, 2735 দিন হচ্ছে। তাহলে পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে 4 লিটার 8 মিলিলিটার সমান কত লিটার? তাহলে কিলো হেক্টো ডেকা লিটার ডেসি সেন্টি মিলি, অর্থাৎ লিটার থেকে মিলি অর্থাৎ লিটার বলা আছে, এখানে মিলিলিটারকে আমরা লিটার কনভার্ট করবো, এখানে লিটারে অ্যান্সার চেয়েছে। তাহলে এখানে 8 লিটার 8 মিলিলিটার সমান কত লিটার? তাহলে 4 লিটার অলরেডি দেওয়া আছে। তাহলে এবার আমরা কি করব, যে 4 লিটার 8 মিলিলিটার সমান কত হবে? 4 লিটার 8 মিলিলিটার। তো 4 লিটার অলরেডি আছে, তাহলে 8 মিলিলিটার সমান কত হবে? 8 মিলি লিটার সমান কত হবে? তাহলে 1000 দিয়ে ভাগ করব, মিলি থেকে লিটারে এলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে 8 বাই কত হবে 1000। তাহলে 8 বাই 1000 মানে কত হবে? তাহলে 0 কতগুলো অঙ্ক থাকবে? তাহলে দশমিকের পর 3টি অঙ্ক থাকবে, অর্থাৎ 008। তাহলে এবার আমরা যোগ করব, কী হলো মিলিলিটার হলো, গ্রাম হলো, কী হলো লিটার হলো, তাহলে লিটার হলো, তাহলে 0.008 লিটার হলো, 8 লিটার হলো। এবার আমরা কি অতএব, তাহলে 4 লিটার যুক্ত 0.008 লিটার। এবার 4 লিটার সঙ্গে এই লিটারটা যোগ করব, অর্থাৎ 4 লিটার দশমিকের পর 3টে শূন্য লিটার আর এখানে আছে 0.008 লিটার। 8 করতে 8, 2 শূন্য 0.4, 4 দশমিক কত হচ্ছে 008 লিটার। সমান কত হলো? সমান 4.008 লিটার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দাগে হয়ে গেছে 6 দাগে, দেখো 6টি সংখ্যার প্রথম 3টির গড় বলা আছে 17। তাহলে শেষ তিনটির গড় কত হবে? 35। শেষ 3টির গড় কত হচ্ছে 35। সংখ্যাগুলির গড় কত? সংখ্যাগুলির গড় কত ছিল? প্রথম 6টি সংখ্যার প্রথম 3টির গড় বলা আছে 17 আর শেষ 3টির গড় বলা আছে 35। সংখ্যাগুলির গড় কত হবে? চলো আমরা এই গণিতটা করে ফেলি। তাহলে চলো অ্যান্সারটা আমরা করে ফেলি। তাহলে প্রথমে কি রয়েছে আমাদেরকে বলা হয়েছে, আমাদের বলেছে 6টি সংখ্যার প্রথম 3টি কি বলা আছে? 6টি সংখ্যার প্রথম 3টি বলা আছে। তাহলে আমরা গড় নির্ণয় কি বলি? ধরো ধরো ক যুক্ত খ যুক্ত গ, ধরো এই 3টি সংখ্যা যোগ করে কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে? আমাদের গড় বেরোবে, গড় মান বেরোবে, তাই না? গড় মানটা বেরোবে। এবার এইভাবে আমরা যদি করি, তাহলে প্রথমে যে এখানে 6টি সংখ্যা বলা হয়েছে, তাহলে 6টি সংখ্যার প্রথম 3টি সংখ্যার যোগফল কত হবে? তাহলে প্রথম 3টি সংখ্যার গড়, প্রথম 6টি সংখ্যার প্রথম তিনটির গড় কত হলো? গড় সমান কত হচ্ছে 17। এবং সংখ্যা কত হলো? তো গড় হলে 17 হলে অতএব প্রথম 3টি সংখ্যার যোগফল কত হবে? অতএব প্রথম 3টি সংখ্যার যোগফল, অর্থাৎ 3টি সংখ্যা বলা আছে, 3টি সংখ্যা 3 দিয়ে গুণ করবো, 17 সংখ্যা 3 গুণ করবো, অর্থাৎ প্রথম 3টি সংখ্যার যোগ 3টি সংখ্যার প্রথম 3টি সংখ্যার যোগফল সমান কত হবে? 17 গুণিত কত হবে 3, কত হবে 17 3 কত হয় 51 হয়। প্রথম 3টি সংখ্যার যোগফল কত বেরোলো? 51 হয়েছে। এবং শেষ 3টি সংখ্যার যোগফল কত হবে? এবং শেষ 3টির গড় এবং শেষ 3টি সংখ্যার গড় কত হবে? শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 35 এবং শেষ 3টি বলা আছে, অতএব শেষ
তিনটি সংখ্যার যোগফল কত হবে, যোগফল সঙ্গে কত হবে আমরা, তাহলে 35 সঙ্গে কত গুণ করব, 35 গুণিত কত হচ্ছে 3, তাহলে 35 3 কত হবে, 35 3 105, কত হবে 105। তাহলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত পেলাম, শেষ তিনটি সংখ্যার যোগফল কত পেলাম, 105 পেলাম। তাহলে এবার কি করব, তাহলে মোট 6টি সংখ্যা হলে 6টি সংখ্যার মোট যোগফল কত হবে, অতএব 6টি সংখ্যার মোট যোগ কত হবে, মোট যোগফল সঙ্গে কত হচ্ছে, তাহলে কত হয়েছে এখানে প্রথম সংখ্যার যোগ কত 51 ছিল, তাহলে 51 যুক্ত কত হবে 105, কত হবে তোমার 156 হবে। তাহলে 51 সঙ্গে যদি 105 আমরা যোগ করি কত হবে 156 হচ্ছে। এবার মোট 6টি সংখ্যার গড় কত হবে, তাহলে অতএব মোট 6টি সংখ্যার গড় কত হবে, অতএব 6টি সংখ্যার গড় কত হবে, 156কে আমরা 6 দিয়ে ভাগ করব, 156কে 6 দিয়ে ভাগ করব, কত হবে 156কে 6 দুগুণে 12 আর 3 36, 6 6 36, 26, কত হবে 26। তাহলে 6টি সংখ্যার গড় কত পেলাম আমরা, 26 পেলাম, বুঝেছো। চলো পরের প্রশ্ন কি দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে 6 দাগের প্রশ্ন, যে ভাজকের মৌলিক উৎপাদক বিশ্লেষণ দ্বারা ভাগফল নির্ণয় করো, ভাগফল নির্ণয় করো, বলে 676 ভাজিত 26, 676 ভাজিত কত হচ্ছে 26। তাহলে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদকের সাহায্যে, প্রথমে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে হলে 26টাকে আমরা কি লসাগু করব, লসাগু দ্বারা আমরা ভাগটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে বলা আছে ভাগ করতে বলা আছে 676 ভাজিত কত আছে 26, তাহলে এই 26টাকে আমরা কি লসাগু করব, 26কে লসাগু করব, তাহলে 2 একে 2, 2 3 6 আর 13, 13 2 26, 13 আর 2 পাচ্ছে, প্রথমে আমরা 2 দিয়ে, অতএব 26 সমান কত পেলাম 2 গুণিতক 13। এবার প্রথমে কি করব আমরা, প্রথমে আমরা করব 676 ভাজিত প্রথম 2টা দিয়ে ভাগ করব, 26কে যে লসাগু করেছিলাম তার প্রথম 2টাকে দিয়ে আমরা ভাগ করব, তাহলে 676 ভাজিত 2 সমান কত হবে 2 3 6 আর 2 3 6 16, 2 8 16, আবার 338কে আবার 3 13 দিয়ে ভাগ করব, আবার দ্বিতীয় স্টেপে কী হবে 338কে আমরা কত দিয়ে ভাগ করব, 13 দিয়ে ভাগ করব, কত আছে 13 দুগুণে 26, 13 তিনে 39, 13 দুগুণে 26, 2 দিলাম আমরা, 2 13 দুগুণে 26, 4 4 3 7 78, 13 4 52, 13 5 65, 13 6 78, 26 16 হচ্ছে, মানে 26 হচ্ছে 26। তাহলে 338কে 13 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 26 হচ্ছে। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা বিশ্লেষণ করতে উত্তরটা কত পেলাম আমরা 26 পেলাম। পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বর্গজ থেকে প্রশ্ন দেখো, 3 জোড়া যমজ মৌলিক সংখ্যা লেখো, 3 জোড়া যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যার সেই ধরনের সংখ্যাগুলো হবে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে যমজ মৌলিক সংখ্যা হবে। তাহলে 3 জোড়া যমজ মৌলিক সংখ্যার উদাহরণ যদি আমরা দিই, প্রথমে হবে প্রথম জোড়া, দেখো দুটি মৌলিক সংখ্যা লিখবো যাদের বিয়োগফল 2 হবে। প্রথম মৌলিক সংখ্যা হবে, প্রথম দেখো মৌলিক জোড় হবে, প্রথমটি কি হবে, প্রথমটি হবে দেখো 3 আর 5, 5 থেকে 3 বাদে অর্থাৎ 2 হচ্ছে। এরপরে আরেকটা জোড় যদি দেখি তাহলে 5 আর 7, 5 আর 7, 7 থেকে 5 গেলে 2 হচ্ছে। এখানে 3 জোড়া বলা হচ্ছে। আবার যদি দেখো তাহলে 11 আর 13, 13 থেকে যদি 11 বাদ দিকে 2 হচ্ছে। এমন দুটি মৌলিক সংখ্যা লিখবে যাদের বিয়োগফল কিন্তু 2 হয়, ঠিক আছে। তাহলে এদের বিয়োগফল দেখো 2 হচ্ছে, এদের বিয়োগফল 7 থেকে 5 গেলে 2 হচ্ছে, 13 থেকে 11 বাদ দিলে কত 2 হচ্ছে, তাই না। চলো পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলা আছে জয়ের দাগের প্রশ্ন বলা আছে। দেখো জয়ের দাগের প্রশ্ন কি বলা আছে, জয়ের প্রশ্ন 15টি লজেন্সে কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবে, 15টি লজেন্স কতজনকে সমান সংখ্যা দিতে পারবে। তাহলে প্রথম যদি আমরা দেখি 15টি লজেন্সকে যদি কত বলা আছে, কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা লিখি, সেক্ষেত্রে যদি আমরা প্রথমে যদি আমরা 15টি বলা আছে না, প্রথমে আমরা 3টি করে যদি দিই 15টি লজেন্স, কতগুলো লজেন্স 15টি লজেন্স।
তাহলে 3জনকে করে দিয়ে যাচ্ছে, 3জনকে যদি দিই তাহলে প্রথমে 15কে তোমরা লসাগু করে ফেলবে। 15 হচ্ছে 3 5 15, আর যাবে না, 3 আর 5, 3 আর 5 পাচ্ছে। অর্থাৎ আমরা যদি একজনকে করে দিই, বা প্রথমে 3 ধরি, আমরা প্রথমে 3 দিয়ে ধরি, তাহলে 3টি করে যদি দিই, 3টি করে তাহলে 3 5 15, অর্থাৎ 5জনকে দিতে পারবো, 5জনকে। আবার যদি 5 যদি দিই তাহলে 5টি করে যদি হয় কতজনকে, 3জনকে দিতে পারবো, 3জনকে দিতে পারবো। আর যদি একটি করে দিই তাহলে একটি করে দিলে কতজনকে দিতে পারবো, 15জনকে দিতে পারবো। একটি করে যদি দিই তাহলে সেক্ষেত্রে 15জনকে দিতে পারবো। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এই ক্ষেত্রে দাগের প্রশ্ন, 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত হবে? তাহলে 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের পরিসীমা কত হবে? আমরা জানি বর্গাকার কাগজের পরিসীমা হয় যে কোনো জ্যামিতিক ক্ষেত্রের পরিসীমা বের করতে হলে যতগুলো বাহু হচ্ছে সবগুলো বাহুকে যোগ করতে হয়। তাহলে এখানে 4টি বাহু, বর্গাকার ক্ষেত্রে কতগুলো বাহু, 4টি বাহু হচ্ছে। তাহলে প্রতি যদি 2 করে হয় তাহলে কত হলে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হচ্ছে 2 2 4, 4 2 6, 6 2 কত হচ্ছে 8। কত উত্তর হবে তোমাদের? 8 উত্তর হবে। কত হবে? 8 উত্তর হবে। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা 8 হবে। 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত হবে? পরিসীমা সমান কত হবে? তোমরা এরকম ছবি এঁকে বা প্রতিটি ধার যদি 2 করে হয় তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা সূত্রও আছে। তাহলে 4 কত হবে? 4 গুণিতক 2 করতে পারো, তাহলে 4 দুগুণে কত হবে? 8। পরিসীমা কত হবে? 8 হবে। বুঝেছো? 8 সেমি। একক কিন্তু দেবে 8 সেমি। বুঝেছো? চলো 4-এর ক কি বলা আছে, সরল করো। এই সরল এখানে কতগুলো আছে? 2টো সরল আছে, 2টো সরলটা আমরা তাড়াতাড়ি করে ফেলি। তাহলে 4-এর কয়ের প্রথম সরলটা কি বলা আছে? প্রথম সরলটা হচ্ছে গিয়ে অর্ধেকের সরলটা হচ্ছে, বলছে 84 বিয়োগ 48 ভাজিতক 4 গুণিতক 7 সমান, আমরা প্রথমে 84 থেকে ভাগ আছে, দেখো ভাগটা আগে করব, আমরা ভাগ করব। তাহলে 84 বিয়োগ, তাহলে 48কে আমরা 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 4 একে 4, আর 4 দুগুণে 12 4 48 গুণিতক 7 সমান 84 বিয়োগ 12 7 84 কত হচ্ছে? সমান হচ্ছে 0 হচ্ছে। 84 থেকে 84 বাদ দিলে হচ্ছে 0 হচ্ছে। তাহলে অর্ধেকের প্রশ্নটা হয়ে গেছে, অর্ধেকের সরলটা। তাহলে অর্ধেকের সরলটা আমরা দেখি। অর্ধেকের সরলটা কি আছে? অর্ধেকের সরলটা হচ্ছে, তাহলে প্রথমে দেওয়া আছে দেখো 18, 18 ভাজিতক 3 যুক্ত 9 বিয়োগ 12 গুণিতক 12, তাই ভাজিতক কত হচ্ছে? ভাজিতক 12 যুক্ত 2। এবার আমরা কি করব? এবার যদি দেখতে পাচ্ছি যদি আমরা ভাগ করি, প্রথমে ভাগগুলো করব আগে। তাহলে 18কে 3 দিয়ে আর 12কে 12 দিয়ে ভাগগুলো করে নিই। তাহলে 18কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? তাহলে 6 3 18, 6 যুক্ত 9 বিয়োগ 12 আর গুণিতক 12কে 12 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? 12 একে 12 1 যুক্ত 2। এরপর হচ্ছে গুণটা করে ফেলি আমরা। তাহলে 12 একে 12 হচ্ছে 6 যুক্ত 9 বিয়োগ 12 একে 12 হচ্ছে, তাহলে যুক্ত 2 হয়েছে। এবার আমরা যোগগুলো করে নেবো। 9 6 15, 9 6 কত হচ্ছে? 15, আর 16 17, তাহলে 17 বিয়োগ 12, 17 বিয়োগ 12 হচ্ছে, 17 থেকে 12 বাদ দিলে কত হবে? 5 হবে। তাহলে চলো সরল দুটো করে ফেলেছি আমরা, সরল দুটো করে ফেলেছি। এরপর কি বলা আছে? ক্ষয়দের প্রশ্ন, প্রদত্ত ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। এই যে ক্ষেত্রটি দেওয়া আছে না, দেখো ভালো করে ছবিটা লক্ষ্য করো। এই ক্ষেত্রটির পরিসীমা মানে কি, যতগুলো প্রান্ত আছে সবগুলো প্রান্ত তোমরা যোগ করে ফেলো। তাহলে প্রথম প্রান্তগুলো কতগুলো আছে? প্রথম প্রান্ত যোগগুলো করবে কীভাবে? তাহলে প্রথমে কি বলা আছে? এই প্রান্ত বরাবর কত আছে? 30 আছে। তাহলে 30 মিটার একটা আছে, 30 যুক্ত তারপরে কত হচ্ছে? 18। দেখো নিচেরটা নেই কিন্তু, কেয়ারফুলি লক্ষ্য রাখো। তাহলে এইটুকু দৈর্ঘ্য কিন্তু সমান আছে, এর দৈর্ঘ্য যদি 18 হয় আর নিচেরটা দৈর্ঘ্য কত হবে? 18 হবে। নিচেরটাও 18 হবে, আর এই প্রান্তটা 6 হলে এই প্রান্তটা 6 হবে। ঠিক আছে? এবার দেখো তো ভালো করে লক্ষ্য রাখো। তাহলে এই প্রান্তটা এইটুকু অংশ কত হবে? এইটুকু অংশ কত হবে? তাহলে এটা যদি 8 হয়, তাহলে এটা যদি 10 হয়, 18 হয়, তাহলে এইটুকু অংশ কত হবে? এবার দেখো এই সোজা স্ট্রেট তোমরা যদি একটা ছবি অঙ্কন করো, তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে এ টোটাল 30 সেমি হলে, 30 মিটার হলে এটাও 30 মিটার হবে, তাই না? এটাও 30 মিটার হবে, এটাও 30 মিটার হবে। তাহলে তাহলে এইটুকু কত আছে? এইটুকু 8 মিটার পাচ্ছে, এইটুকু 10 মিটার পাচ্ছে।
তাই না? এইটু 10 মিটার, এইটি 8 মিটার, তাহলে এইটু কত হবে? টোটাল তো 30 ছিল, তাই না? 30 মিটার ছিল, তো 10 আর 18 মিটার, 30 মিটার থেকে 18 মিটার বাদ দিলে কত হবে? 12 মিটার হবে, তাই না? 12 8 20, 20 আর 10 30 হচ্ছে, বুঝেছো? এইটুকু অংশ কত হবে? 12 হবে, বুঝেছো? এইটুকু অংশ 6 হবে, আর এটা হচ্ছে 8 হচ্ছে। তাহলে এবার আমরা যোগ করে ফেলি, সুবিধা হচ্ছে। তাহলে এটা হচ্ছে 18, এটা হচ্ছে 10, এটা 6, এটা 12, এটা 6, এটা 8, এটা 18, এটা 30, সবগুলো যোগ করে ফেলবো। যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাবো। তো প্রথমে 10 ছিল, তারপরে 18 ছিল, 18 দুটো আছে কিন্তু, 18 যুক্ত 8, 8 যুক্ত কত হচ্ছে 6, যুক্ত 12, যুক্ত 6, যুক্ত 10, যুক্ত কত হচ্ছে, যুক্ত 18। তাহলে কতগুলো প্রান্ত পেলাম? তাহলে 1 2, এখানে বইতে দেখো কতগুলো হচ্ছে, তাহলে আমি একবার মিলে নিই। প্রথম 30 আছে একটা, 30 পাচ্ছি, 18 পাচ্ছি, 18 পাচ্ছে, ভূমি আছে 18, তার পাশে হচ্ছে 8, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 6, আর তারপর 10, তারপর 18। তাহলে এবার তোমরা সবগুলো যোগ করে দাও। এটা একক কী হলো? মিটার দেবে। এককটা কী দেবে? মিটার দেবে, বুঝেছে? একক মিটার দেবে। তাহলে সবগুলো যোগ করে ফেলো। সবগুলো যদি যোগ করো সেক্ষেত্রে কিন্তু 30 আর 18 কত হয়? তাহলে 30 যোগ 18 কত হচ্ছে? যোগ করো। 30 আর 18 যোগ করলে কত হচ্ছে? 48, 4 8 48, 48 সঙ্গে 8 8 8 16 কত হচ্ছে? 56, কত হচ্ছে? 56, 5 6 56। তাহলে 56 সঙ্গে 6 যোগ করো, 6 যোগ করো, কত হচ্ছে? তাহলে 6 6 12, কত হচ্ছে? 62, 62 সঙ্গে 12 যোগ করো, কত হচ্ছে? তাহলে 62 সঙ্গে 62, তাহলে 6 6 12, 62 হচ্ছে, 62, 62 সঙ্গে 12 যোগ করো, কত হবে? 74, কত হবে? 62 আর 12 যোগ করলে কত হবে? 74, 74 সঙ্গে আবার 6 যোগ করো, 74 সঙ্গে 6 যোগ করলে কত হবে? তাহলে 6 4 10, 80 হচ্ছে। তাহলে 80 আর 10 যোগ করো, কত হচ্ছে? 80 আর 10 যোগ করলে কত হচ্ছে? 90 পাচ্ছে। আর 90 আর 18 কত হচ্ছে? 108, কত হচ্ছে? 108, 108 মিটার, কত হবে? সমান 108 মিটার। তোমরা যোগ করে করে, বোঝা গেছে? 108 মিটার হচ্ছে 108 মিটার। পরের প্রশ্ন কি বলা আছে? দেখো গয়ের দাগের প্রশ্ন কি বলা আছে? গয়ের দাগের প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার মাঠের প্রস্থ বলা আছে। একটি আয়তাকার মাঠের প্রস্থ হচ্ছে 6 মিটার, আর বলা হচ্ছে 6 মিটার 75 সেমি, দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার 950 সেমি। মাঠটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরতে কতটা দৈর্ঘ্যের বাঁশ লাগবে? মাঠটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরতে মানে কি পরিসীমা বের করতে হবে। আয়তাকার মাঠের প্রস্থ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। এই দুটোকে কি আমরা জানি কি? দৈর্ঘ্য গুণিত আচ্ছা, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর এর পরিসীমা বের করতে হলে আয়তাকার মাঠে কী আছে? 2 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে পরিসীমা সূত্র হয়, তাহলে আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র হয় কি? তাহলে আয়তাকার মাঠের প্রস্থ দেওয়া আছে, কত হবে? প্রস্থ সমান দেওয়া আছে, প্রস্থ সমান 6 মিটার, 6 মিটার, তাহলে 75 সেমি। 6 মিটার 75 সেমি দেওয়া আছে। আর দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, 4 মিটার 950 সেমি। তাহলে আমরা কি করব? আমরা যদি দুটো যোগ করি সেক্ষেত্রে হবে, তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে? তাহলে অতএব পরিসীমা লেখো, অতএব পরিসীমা সমান কত হবে? অতএব পরিসীমা সমান কত হবে? আয়তাকার মাঠের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হয় আমরা জানি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বা প্রস্থ দৈর্ঘ্য যোগ করবে, তাহলে কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করে ফেলি। তাহলে এই দুটোকে যদি যোগ করি, অর্থাৎ 4 মিটার, আচ্ছা কিলো একটু ডেকামিটার ডেসি সেমি, 100, অর্থাৎ 6 মিটার সমান কত সেমি হবে? তাহলে এক্ষেত্রে যোগ করতে পারবো আমরা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবেও যোগ করতে পারি, কত হচ্ছে? তাহলে 6 4 10 হচ্ছে, আমরা যেখানে যোগ করে নিই, এখানে যোগ করছি। তাহলে 5 করতে 5, 7 5 12, 2 হাতে 1, আর 9 10 0 হাতে 1, 6 4 10, 6 4 10 হচ্ছে 10, আর দেখো এখানে ভালো করে লক্ষ্য রাখো, 900 সেমি, 900 সেমি হলে কি হয়? 9 মিটার হবে, 9 সেমি 9 মিটার। তাহলে 1 মিটার, দেখো 1 মিটার সমান 100 সেমি, 1 মিটার সমান 100 সেমি হয়। তাহলে 9 মিটার সমান কত হবে? 9 মিটার সমান কত হবে? 900 সেমি, 900 সেমি। অলরেডি এখানে 900 সেমি পাচ্ছি,
সেমি 900 মিটার পাচ্ছি এখানে। 900 সেমি মানে কি 9 মিটার হচ্ছে। তাহলে 900 সেমিকে আমরা এদিকে নিয়ে আসবো, কত মিটার হবে? 900 মিটার হবে, মানে সরি 9 মিটার হবে। 9 কত হবে? 13 মিটার। 9 কত হচ্ছে? 13। 9 মিটার যদি 9 সেমি 900 সেমি যদি এদিকে আসে কত? 9 মিটার হবে। 9 কত হবে? 13। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে পরিসীমা এখন লিখবো না, পরিসীমা পরে লিখছে। তাহলে দৈর্ঘ্য কতটা একটু চেঞ্জ করে নিই। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? তাহলে 9 13 কত হবে? 13 মিটার 50। 13 মিটার কত হচ্ছে? 13 মিটার কত হচ্ছে? 13 মিটার 50 সেমি। তাহলে 13 মিটার 50 সেমি দৈর্ঘ্য। তাহলে এবার পরিসীমা আমরা বের করতে পারবো। তাহলে আমরা মিটারকে সেমি করতে পারি, আর বা সেমি মিটার করতে পারি। এক্ষেত্রে কিন্তু মিটারকে সেমি করলেও হয়। এক্ষেত্রে আমরা দুটো যোগ করে নেবো, যোগ করে নিই। তাহলে অতএব কত হচ্ছে? 50 আর 75 যোগ করো, 5 করতে 5, 7 5 12, 2 হাতে 1 1, আর 6 3 9, 1 10 0 হাতে 1 1 1 2, কত হচ্ছে? 2 আছে। তাহলে 20 মিটার 25 সেমি, 20 মিটার 25 সেমি হচ্ছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত ছিল? 6 মিটার 75 সেমি, আর দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য 13 মিটার 50 সেমি। 13 মিটার 50 সেমি, ঠিক আছে? 13 মিটার 50 সেমি যদি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু কি করব? পরিসীমা বের করতে হলে কি করবো? অতএব পরিসীমা সমান কত হবে? এদের যোগ করে ফেলেছি, দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলে পরিসীমা বের হবে। তাহলে পরিসীমা সমান কত হবে? পরিসীমা সমান তাহলে 20 মিটার গুণিত 20 মিটার 25 সেমি গুণিত কত হবে? 2। গুণ করো, তাহলে গুণ করলে কত হবে? 25 দুগুণে 50, 50 সেমি কত হবে? তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে তোমাদের 50 সেমি হবে, আর 20 দিনে 40 মিটার হবে। তাহলে 40 মিটার 50 সেমি। তাহলে 40 মিটার 50 সেমি বেড়ার প্রয়োজন হবে। 40 মিটার 50 সেমি বেড়ার প্রয়োজন হবে, বুঝেছো? তাহলে 40 মিটার 50 সেমি বেড়ার প্রয়োজন হবে। তোমরা অতএব দেবে দিয়ে, অতএব দিয়ে কিন্তু এর অ্যান্সারটা লিখবে কিন্তু, কেমন? পরবর্তী থেকে ঘয় দেখের প্রশ্ন, কিছু খাবারের 10 জন লোকের 20 দিন চলে। কিছু খাবারের 10 জন লোকের 20 দিন চলে, তাহলে ওই খাবারে 20 জন লোকের কতদিন চলবে? ঐকিক নিয়মের সাহায্যে লিখবো আমরা, ঐকিক নিয়মের সাহায্যে আমরা লিখবো। তাহলে ঐকিক নিয়মের সাহায্যে যদি লিখি আমরা, তাহলে বলা আছে এখানে লোক সংখ্যা রয়েছে আর এখানে দিন সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে বলা আছে 10 জন লোক, 10 জন লোকের, তাহলে খাবার চলে 20 দিনে, 20 দিনে। তাহলে যদি ওই খাবার যদি একজন খায়, নিশ্চয়ই আরও বেশি দিন যাবে, তাহলে আরও বেশি দিন ধরে খেতে পারবে। যেখানে আমাদের পরিবারের 6 জন লোক 10 কিলো চাল 10 দিন হয়, যদি আমি একা থাকবো বাড়িতে আর কেউ নেই, তাহলে বাকি একদিন যেখানে আমরা 6 জন খেতাম 10 দিন ধরে, সেখানে যদি আমি একা বাড়িতে থাকি, একা যদি সেই খাবারটা খাই, নিশ্চয়ই আরও বেশি দিন যাবে। বেশি হলে তোমরা কি গুণ করবে, অর্থাৎ 20 গুণিত কত হচ্ছে? 10 দিন চলবে। এবার বলেছে 20 জন লোক যদি হয়, তাহলে 20 জন লোক যদি হয়, সেক্ষেত্রে কিন্তু কী হবে? সেক্ষেত্রে 20 গুণিতক 10 ভাজিত কত হবে? ভাজিত 20, 20 20 কেটে দাও, কদিন হবে? 10 দিন হবে। কত হবে? 10 দিন। তাহলে অতএব কি লিখবে? অতএব ওই খাবারের 20 জন লোকের কদিন চলবে? 20 জন লোকের 10 দিন চলবে। কদিন? 10 দিন চলবে, বুঝেছো? চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো যে 59 প্রশ্ন, 55 বলা আছে, 55টি পুতুলের দাম হচ্ছে 25 টাকা। তাহলে 11টি পুতুল কিনতে কত টাকা লাগবে? তাহলে 55টি পুতুলের দাম হচ্ছে 25 টাকা। তাহলে 11টি পুতুল কিনতে কত টাকা লাগবে? ওই নিয়মের সাহায্যে এটাও আমরা সমাধান করি। তাহলে আমরা কি করব প্রথমে? তাহলে 55টি পুতুলের দাম, 55টি পুতুলের দাম সমান 25 টাকা। তাহলে একটি পুতুলের দাম কত হবে? একটি পুতুলের দাম কত হবে? একটি পুতুলের দাম হয়ে যাবে নিশ্চয়ই কম হবে। 55টি পুতুলের দাম যেখানে 25 টাকা লাগতো, তাহলে একটি পুতুলের দাম আরও কম টাকা হবে, অর্থাৎ কম হলে কি ভাগ করবে। তাহলে 25কে আমরা 55 দিয়ে ভাগ করব টাকা। আর বলা আছে তাহলে 11টি পুতুলের দাম কত হবে? তাহলে 11টি পুতুলের দাম কত হবে? সমান তাহলে 25/55 গুণিত কত হবে? 11। 11 5 55,
আর 5 5 25 সমান কত হবে, সমান 5 টাকা। কত টাকা হবে, 5 টাকা হবে। ঠিক আছে, তাহলে কি বলবে যে 20 সরি বলা হচ্ছে 11টি পুতুল কিনতে কত টাকা লাগবে, 11টি পুতুল কিনতে 5 টাকা লাগবে। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখো। পরের প্রশ্ন এখানে দুটো প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি 6 দাগের। জিজ্ঞাসা চিহ্নিত স্থানে হারিয়ে যাওয়া সংখ্যাটি খুঁজে বসাও। এখানে জিজ্ঞাসা চিহ্ন কথা দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে, দেখো দেখতে পাচ্ছি এই যে নিচের সংখ্যাগুলো দেখো, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচের যে রাউন্ড সংখ্যাগুলো আছে এই সংখ্যাটা বের করতে হবে। আমরা যদি দেখি, দেখো উপরের দুটো সংখ্যা যোগ করব, উপরের দুটো সংখ্যা যোগ করলে কত হবে, উপরের দুটো সংখ্যা যোগ করে যদি আমরা 2 বাদ দিই কত হবে, 26 হবে। প্রতি ক্ষেত্রে 2 বাদ দেবে, দেখো 26, সেক্ষেত্রে সেই উত্তরটা হবে। দেখো 13 সঙ্গে 15 যদি যোগ করি কত হবে, আর 28 হচ্ছে, 28 থেকে যদি 2 বাদ দিই 26 হচ্ছে। এবার দেখো 32-এর সঙ্গে যদি 21 যোগ করি কত, 53 হচ্ছে, 53 থেকে যদি 2 বাদ দিই কত হচ্ছে, 51। দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে যোগ করে 2 বাদ দিলে কত হচ্ছে, সেই সংখ্যাটা বেরোচ্ছে। এবার 80-তে 80 আর 42 যোগ করবো কত হচ্ছে, 82 হচ্ছে, 82 থেকে যদি 2 বাদ দিই কত হবে, এখানে 80 হবে। কত হবে, 80 হবে। বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম, প্রথম দুটো সংখ্যা যোগ করে 2 বাদ দিলে এই সংখ্যাটা হচ্ছে, প্রথম দুটো সংখ্যা যোগ করে 2 বাদ দিলে 51 হচ্ছে, আর প্রথম দুটো সংখ্যা যোগ করে যদি 2 বাদ দিই কত হচ্ছে, 80 হচ্ছে। বোঝা গেছে? পরের সংখ্যা দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নের মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যে এখানে দেখো 9-এর সঙ্গে 6 গুণ করো, আবার 7-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 9 6 54, 9 6 54 হচ্ছে, আর 7 দুগুণে 14। তাহলে 54 থেকে 14 বাদ দাও, দেখো 40 হচ্ছে। 54 থেকে যদি 14 বাদ দাও 40 হচ্ছে। এবার 9 অষ্টে 72, 72 থেকে 9 দুগুণে 18, 72 থেকে যদি আমরা 18 বাদ দিই, 52 থেকে যদি আমরা 18 বাদ দিই কত হচ্ছে, 54 হচ্ছে। আর 12 5 60, 60 থেকে 7 7 49 বাদ দাও, 60 থেকে যদি 49 বাদ দিই কত হচ্ছে, 11 হচ্ছে। এখানে কত হবে, 11 হবে। বুঝেছে? এর উত্তর কত হবে, 11। তাহলে এইগুলো তোমাদের 2025 তোমাদের 4র্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের তোমাদের গণিতের আজকে আমি তোমাদের 11 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তো তোমরা যারা নতুন আমার যে এই চ্যানেলে, তারা অবশ্যই পূর্ববর্তী মডেল স্কুলগুলো পেতে আমার এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সেই ভিডিওগুলো তোমরা সংগ্রহ করে দেখতে পারো। এছাড়াও আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা সংগ্রহ করেও দেখতে পারো। কেমন? তো আজকের আমি তোমাদের 11 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দেবো। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।